আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট আর কি। আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে কি ইতালি সরকারের সাথে কি নিয়ে আলোচনা করলো যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে ব্যাপারে কিছু আমি আপনাদের সামনে আলোচনা করবো। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর ভিসা নিয়ে যে জটিলতাটা আমাদের আছে সেটা কি আমাদের আদৌ কাটবে, সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন বাট এখন সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই বৈঠক ব্যাপার নিয়ে কিন্তু এর আগে আমি 4-5 দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম, সেটার মধ্যে কিন্তু আমি আপনাদের বলছিলাম খুব শীঘ্রই দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে ইতালির যে সরকার আছে, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যেটা বুঝেন আর কি, জর্জ মিলোনি, তার সাথে একটা বৈঠক বসবে। তারপরে সেটা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক কথা ছিল, বিতর্ক থাকবেই ভাই। বাট একটা কথা কি, আমার ওইসব প্রবলেম নাই বিতর্ক। অনেকেই এখন আপনারা বলেন যে আপনারা বলবেন যে বারে বারে ভাই আপনি একটা কথাই বলেন যে অনেক অনেক কথা বলে। সো ভাই একটা কথা কি, বিতর্ক সবারই থাকে। বাট একটা কথা কি, আমি অনেক কষ্ট করে এইসব নিউজগুলো আপনাদের সামনে কালেক্ট করে আসার পর উপস্থাপনা করি। সো একদম অথেন্টিক নিউজ বিদায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করি। সো ওই জন্য আর কি একটুখানি মনে কষ্ট লাগে যে ভাই একটা মানুষ কথাটা না বুঝে যদি উল্টাপাল্টা কমেন্ট করে, সেই জন্য কষ্ট লাগে। বাট সেরকম কমেন্ট কেউ করেও না, আবার আপনারা ভুল বুঝেন না, মানে গালাগালিও কেউ করে না। তারপরও আর কি বুঝেনি তো, একটা মানুষ অনেক কিছু খোঁজ খবর নেওয়ার পর যে একটা কথাবার্তা বলে, সেখানে একটা দুইটা কটু কথা, গালাগালি না করে কটু কথা অনেক কষ্ট পাই আর কি, এরকম আর কি ব্যাপার না। সো এখানে একটা আমি ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখেন। বাট এই ভিডিওটা হয়তো বা অনেকে ইউটিউব বা ফেসবুক বা যেখানে অনেকে জায়গায় দেখে ফেলছেন। সো সেই জন্য করার কিছু নেই, কারণ আমার কাছে প্রবলেমটা কি, আমার যে ফলোয়াররা যারা আমার ফলো করেন, সো তাদের কাছে তাদের প্রায়োরিটি আমার কাছে আগে। তারা অনেকে এখন পর্যন্ত এম্বাসি ফেস করেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে প্রবলেমে ভুগতেছে। সেই জন্য আমি চাইছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ ভিডিওগুলো আগেই পোস্ট করতে। সো এই জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েই ভিডিওগুলো আগে পোস্ট করছি। বাট আমি কিন্তু অনেক আগে আপনাদের বলছিলাম যে এই ব্যাপারে বৈঠক বসবে। তারপরে অনেকে আমাকে বলছেন যে প্রুফ কি, কবে বসবে, এই বসবে। আমরা তো ছোট ছোট ব্লগার আর কি, এত বড় না। কিন্তু সময় টিভি, এই টিভি, ওই টিভি, আপনাদের এইগুলো বললে আপনাদের অনেক ভালো লাগে আর কি, বুঝতে পারছেন? সো এটা স্বাভাবিক কথা, ছোট মানুষের আর কি এরকম দাম নাই, এরকম ব্যাপার না। সেখানে ভিডিওটা হয়তো দেখা শেষ হয়ে গেছে। বাট আমি আপনাদের যেটা শুনাইতেছি সেটা হইতেছে যে ইতালি সরকার কি নিয়ে মানে বৈঠকটা বসলো, সেখানে বলি। সো ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জো মেলোনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময়ে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে এই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সো এখানে কিন্তু আমি ভিডিওটা পোস্টটা আপনাদের এখানে দিয়ে দিব। সো অ্যাকচুয়ালি এটা ছোট লেখা তো, জুম করে পড়তে পড়তে একটু মাঝে মধ্যে প্রবলেম হতে পারে। সো এই জন্য আবার কেউ হাসাহাসি করেন না। সো মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আর এখানে এটা তো জুমও হইতেছে না। বৈঠকের উভয় নেতা অভিবাসন নিয়ে আলোচনা করছেন। একই সঙ্গে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পায় সেই নিয়ে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এখানে বলা হয়েছে যদি আরও বেশি, যদি অধিকাংশ লোক যদি সেখানে নিতে পারে, সো এই জন্য নিয়ে তারা আহ্বান করছে ইতালি সরকারের কাছে ডক্টর ইউনূস আর কি। সেখানে বুধবার 25 সেপ্টেম্বর এই তথ্য নিয়ে ভারতীয় বার্তা সংস্থা এনআই মানে ভারতীয় বার্তা সংস্থা যে এনআই আছে, এনআই বার্তা সংস্থাটি বলেছেন জাতিসংঘের সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জো মিলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শরীফুল আলম বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জো মিলোনির সাথেও দেখা করেছেন। সেখানে তারা আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা করছেন। মানে আদিবাসী মানে যেটা আছে, সরি একটুখানি এখানে লাইনটা হারায় গেছে, ডক্টর মোহাম্মদ তো যেটাই হোক, তারা অধিবাসী নিয়ে আলোচনা করছে আর কি। সো যেটা নিয়ে যারা এতদিন প্রবলেমে ভুগতেছিলেন সেই সব নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আলোচনা করছে। তিনি আরও বলেছেন অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈধ বা আইনি উপায়ে খোঁজার কথা জানিয়েছেন। আমি কিন্তু আপনাদের সেই ব্লগে বলছিলাম যে অধিকাংশ মানুষ অবৈধভাবে যায়। সো অবৈধভাবে যাওয়ার কারণে সেই দেশের যে ভারসাম্য আছে সেটা নষ্ট হয়। কারণ নষ্ট হওয়ার বলতে কি, আমাদের দেশে কিন্তু অনেক রোহিঙ্গা আসলো। আমি আপনাদের এটা শেষ করে পরে বুঝাই আর কি, নাহলে হারাই যাবো লাইনটা। যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে যাওয়ার
ইতালিতে গিয়ে কাজ করতে পারেন। সো এটাই ছিল সেই বক্তব্যটা আর কি। সো এখানে হইতেছে কি ভারসাম্যটা নষ্ট হয় কি, অবৈধভাবে যারা যায় সেখানে ওই দেশের রেমিটেন্স বা ওই দেশের যে কালেকশনগুলো টিকিট মিকেট যাই কিছু খরচ করেন, এখান থেকে তাদের কিছু বেনিফিট হয়, তাই না? সেই জন্য তাদের বেনিফিটটার থেকে তারা বঞ্চিত হইতেছে। তো এই জন্যই বাংলাদেশে এরকম মানে এম্বাসিতে তারা এরকমভাবে হিউজ পরিমাণে টাকা রাখার পর প্রত্যেক দিন 300-400 মানুষ 3টা বিএফএস গ্লোবালতে জমা করে থাকে। সাধারণ কমন সেন্স একটু বুঝেন যে প্রত্যেকটা বিএফএস গ্লোবাল থেকে 300-400 মানুষ এখানে জমা করে রাখে। জমা করে রাখার পর অনেক টাকা কিন্তু তাদের হাতেও কিছু যায়, এরকম না তাদের হাতে যায় না। সো এই জন্যই আর কি তাদের ক্ষোভটা ছিল এই জন্যই। সো এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা নিয়ে আলোচনা করছে, এটা নিয়ে যখন আলোচনা করছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা এখন এই প্রবলেমটা কিন্তু পড়বেন না। যেহেতু তারা বলছে জানুয়ারি ফেব্রুয়ারি, কথাটা বুঝেন। আপনারা তো এটা তুচ্ছ খেলা নিতেছেন। কিছু কিছু দালাল আছে বলতেছে এই যে আন্দোলন করবো, এই করবো, ওই করবো, ভাই কোনো ফায়দা নেই ভাই। জানেন কিছু কিছু মানুষের জন্য আর কি আমাদের দেশে ভারসাম্য নষ্ট হয়। সো আন্দোলন টান্দোলন কইরা কোনো লাভ নাই। একটা কথা বলি, যেহেতু তারা বলছে জানুয়ারি ফেব্রুয়ারি, কিছুটা দিন ওয়েট করে। আর ভিসা আজকে কম দিবে কালকে বেশি দিবে, এটা স্বাভাবিক ভাই। স্বাভাবিক স্বাভাবিক বলতে কি, তারা তো আপনাদের জন্য স্টিকার মাইরা সিল মাইরা একদম এখানে বসে থাকে না যে দেও বাবা পাসপোর্ট আমি স্টাম্প মাইরা দিই, এরকম তো না, তাই না? সো স্বাভাবিকভাবে আজকে তারা কালেক্ট করবে, কিছু স্টিকার আনবে, কিছু স্টাম্পিং করবে, তারপর ডেলিভারি দিবে, এরকম ভাই। বাট একটা কথা কি, এরকম না যে আপনাদের সকল ভিসা তারা কালেক্ট করে বসে দিছে, বসে তারা চা পানি খাইতেছে, তাদের এই জন্য তারা আপনাদের ভিসা মানে জমা রাখছে, ভিসা দিবে না, এরকম তো না। পাসপোর্ট যেরকম আছে সব সেরকমই, বাট তারা ভিসা স্টাম্পিং করে নাই, সেই জন্য তাদের এখন ভিসা স্টাম্পিং করতেছে। বাট আরেকটা কথা জানেন, প্রত্যেকটা ফ্লুসিতে ধরেন 23-এর কথা বলি, 23-এতে আমাদের ফ্লুসিতে মেবি 80,000 সামথিং ছিল, মানে ঠিক মতো খেয়াল নাই আর কি, 80,000 ছিল। তার মধ্যে 40,000 স্পন্সার, আর 40,000-এর মধ্যে 40,000 আপনার এগ্রিকালচার, ডোমেস্টিক, তারপরে কলদেরিতে, এইসব মিলে আর কি বাকি 40,000। তারপরে যে 40,000 কথাটা কিন্তু ক্লিয়ার করে বুঝেন, তারপরে যে 40,000 আছে, 40,000-এর মধ্যে 32টা দেশ, পুরা 32টা দেশের মধ্যে লোক ওইখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হিসাবটা করেন, 40,000-এর মধ্যে কথার একটুখানি বোঝার ট্রাই করেন। আমি আপনাদের একটু সাধারণ হিসাব দেখাই। 40,000 ভাগ 32, তাহলে প্রত্যেকটা এবারে প্রত্যেকটা দেশের থেকে কতটুকু পড়ে, 1250। ঠিক আছে, মানে আমার কথাটা আমি মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আবার কথাটা ডাইভার্ট করে অন্য জায়গায়। সো প্রত্যেকটা জায়গাতে 32 দেশের যদি আবেদন করে, প্রত্যেকটা দেশের মাথায় পিছু কত পড়ে, 1250। সেখানে বাংলাদেশে বিএফএস গ্লোবাল কিভাবে লাখ লাখ পাসপোর্ট জমা পড়ে। সো এটা আমার আর আপনার বাংলাদেশের খাসিলত খারাপ। আমার একটা নুরস্তা উঠছে অরিজিনাল, দেন এটা কপি করে এটা করছে। বর্তমানে যেরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট লেদার নাটক শুরু করে দিছে, সেম অ্যাপয়েন্টমেন্ট ডেট আরেকজন অ্যাপয়েন্টমেন্ট ডেট কম্পিউটার ঢুকে খালি পেস্ট করতেছে, না আমার পাসপোর্ট চেঞ্জ করে দিয়ে দিতেছে। ঠিক আছে, সো এটাই হইতেছে আমাদের প্রবলেম। এইসব আমাদের প্রবলেমগুলোই এখন আমরা ফেস করতেছি ইতালি অ্যাম্বাসিতে। সো এটা অ্যাম্বাসির তো কোনো দোষ নেই, ইতালি সরকারের একটা কোনো দোষ নেই, তারা তো সুষ্ঠুভাবে নির্বাচন করে সুষ্ঠুভাবে ওখানে পদ নিয়ে ওখানে দাঁড়াইছে। এখন তারা কিভাবে সঠিক হয় সেভাবে নিয়ে তারা আলোচনা করবে, তাই না? সো এটা আর আমাদের আপনাদের তো প্রবলেম না। সো এই ছিল মনে করেন যে এখন যে 29 যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে প্রবলেমগুলো ছিল, এটা দেখবেন ইনশাল্লাহ, আমি তো আপনাদের আগে বলছি 80% সামথিং তারা কমপ্লিট করে ফেলবে, যেহেতু তারা এইটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে। এটা চারটাখানি কথা না যে এক দেশের প্রাইম মিনিস্টার আরেক দেশের প্রাইম মিনিস্টার যে আলোচনা করবে, মজা করবে, চা পানি খাবে, তার চা পানি খাইতে কিন্তু সেখানে যায়নি। সো এটা নিয়ে যারা মজা করতেছেন বা গুজব ছড়াইতেছেন, এইসব নিয়ে বিরত থাকেন। এটা ইনশাল্লাহ সুফল পাবেন আর কি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট ভাই, একটা কথা কি, সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না, এবং কি আপনি পাচ্ছেন আরেকজন পাচ্ছেন, এরকম না ভাই। ধৈর্য ধরেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, যেহেতু তারা হিউজ পরিমাণ ভিসাগুলো ডেলিভারি দিয়ে দিবে। যখন ভিসা ডেলিভারি দিয়ে দিবে তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন কনফার্ম। কারণ এখন এই যে এটা আজকে মনে করেন যে আপনি যে 25 তারিখের কথা বলি, 25 তারিখে বিএফএস গ্লোবালে কিন্তু খুব কম সংখ্যক মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিছে। সেদিন কিন্তু কোনো ভিড় ছিল না। যারা 25 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য বিএফএস গ্লোবালে গেছিলেন, তারা সেটা ইয়াদ করে দেখেন 25 তারিখে খুব কম সংখ্যক মানুষ বিএফএস গ্লোবালে গেছে। আর আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হইতেছে ভিসা তারা সবাই পাচ্ছে, কম বেশি অনেক মানুষ ভিসা পাচ্ছে, বাট সকাল সকাল সেগুলো আপনাদের হ্যান্ড ওভার করে দিচ্ছে। আগে যেরকম 2টা-2:30টার পরে হইতো, এটা এখন সকালবেলায় কমপ্লিট করে তারা বিদায় করে দিচ্ছে, 9টা-10টা বাজে শেষ। যার কালেকশন, আমার এখন কালেকশন আসছে, আমি কবে যাবো ভাই এই চিন্তা, ঘুম আসবো না রাত্রে, সকালবেলা আমি কালেকশনে যাবো, বুঝতে পারছেন? সো এখনকার যে আপডেটটা আসলো সেটা আমি আপনাদের জানাই দিলাম, সকাল সকাল তারা ভিসাগুলো কালেকশন করে দিতেছে। যারা ফেসবুকে বা এই বহুত বালছিরু আছে যে পায়তারা করতেছে বা এই দিতেছে না ওই দিতেছে না, বাবা সকাল 6টা বাজে ওইখানে বসে দেখো, তারপরে দেখো ভিসা দেয় কি দেয় না। বাট এখন একটু স্লো আছে অবশ্যই, আজকে স্লো, কালকে ফার্স্ট, পরশু দিন স্লো, তারপরের দিন ফার্স্ট, এরকমই যাবে ভাই। তারা ভিসা স্টাম্পিং করে বসে নাই, বুঝতে পারছেন? সো একটু ধৈর্য ধরেন, আল্লাহ ভরসা, আল্লাহ অবশ্যই যদি মুখের দিকে তাকায় আর রিজিকের মালিক আল্লাহ, যদি আল্লাহ চায় অবশ্যই আপনারা ইতালি যেতে পারবেন। সেখানে প্রবলেম ফেস করার কোনো প্যারাই নেই। বাট একটা জিনিস প্রবলেম কি, হ্যাঁ এটা বুঝি, অনেক দিন অনেকজন অনেক জায়গার থেকে আসছেন, আসার পর সেখানে বসে আছেন,
বাট আমিও বুঝি ভাই কতদিন আর একটা মানুষ হাজেরা থাকে, অনেক দেশের তো অনেক মানুষ আসছে, তাই না? সো একটু ধৈর্য ধরেন, কিছুদিন তো ধরছেন, আর কিছুদিন ধরেন, দেখেন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। ওকে ভাই, আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, টেক কেয়ার।